গুলমার্গ, যাকে তাজ অফ কাশ্মীরও বলা হয়ে থাকে। এখানে আসলে যে কোনো পর্যটকই দ্বিধায় পড়ে যাবে, তারা কি সুইজারল্যান্ডে এসেছে নাকি কোনো বরফে ঢাকা শহরে। গুলমার্গ এমন একটি জায়গা যেখানে সারা বছরই বরফ দেখতে পাওয়া যায়। গন্ডোলা রাইডিং এবং সারা বছর বরফ থাকার কারণে এই জায়গাটা পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থান রূপে পরিণত হয়েছে। তবে এত সুন্দর জায়গায় ঘুরতে এসেও পর্যটকদের হতে হয় স্ক্যামের শিকার। কাশ্মীরের সব থেকে বেশি স্ক্যাম হয়ে থাকে গুলমার্গ, সোনমার্গ এবং পেহেলগামে। গুলমার্গে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এখানে ট্যুরিস্টদের সাথে কি করা হয়। এখানে ট্যুরিস্টদের এত পরিমাণ বিরক্ত করা হয় আর স্ক্যাম করা হয় যে একটা পর্যায়ে গিয়ে ট্যুরিস্টদের মনে হবে যে স্বর্গে এসেছি নাকি নরকে। আমাদের আজকের ভ্রমণ গল্পে থাকছে আমরা শ্রীনগর থেকে গুলমার্গে যাব, যার জন্য আমাদের কত খরচ পড়বে, এছাড়াও গুলমার্গে দেখার জন্য কি দর্শনীয় স্থান রয়েছে এবং সেখানে গিয়েও কি ধরনের স্ক্যামের শিকার হতে পারে ট্যুরিস্টরা, আমরাও কি ধরনের স্ক্যামের শিকার হয়েছি, সবকিছু নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভ্রমণ গল্প। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কাশ্মীর ভ্রমণ গল্পের ৬ষ্ঠ পর্ব দেখার জন্য। শ্রীনগর থেকে গুলমার্গে যাওয়ার জন্য এখন আমরা রওনা দিয়ে দিলাম। এখন বাজে প্রায় সকাল 10টার মতো। আমরা আরও সকালবেলায় যেতে চেয়েছিলাম, বাট আমাদের ড্রাইভার বললো যে এত সকালে না গেলেও হবে, সেই জন্য আমরা যাইনি। কিন্তু আপনারা এই ভুলটা কখনোই করবেন না। ড্রাইভারদের কথাতে আপনারা সবসময় চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার, 6টা থেকে 7টা 8টা এরকম সময়ই যাওয়ার চেষ্টা করবেন। এতে করে যেটা হবে যে যারা গন্ডোলা রাইডিং করবেন গুলমার্গে, তো সেখানে কিন্তু অনেক বড় সিরিয়াল থাকে, তো দেরি করে গেলে কিন্তু সিরিয়ালেই 2-3 ঘন্টা চলে যায়। তখন গুলমার্গের যে আশেপাশে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ভালো করে ঘুরতে পারবেন না। এই জন্য যদি সকাল সকাল যান তাহলে সিরিয়ালটাও কম থাকে, তাহলে গন্ডোলা রাইডিং ঘুরে বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলো ঘুরে ফিরে কিন্তু আসা যায়। তো এরপর ড্রাইভার আমাদেরকে একটা শপে নিয়ে আসলো। তো মূলত আমরা ড্রাইভারকে বলেছিলাম যে কোনো রেস্টুরেন্টে থামাতে, কারণ আমরা সকালে নাস্তা করে আসিনি, যে আমরা রেস্টুরেন্টে খাবারও খাবো এবং সাথে ওয়াশরুমও ইউজ করতে পারবো। বাট সে আমাদেরকে এই দোকানটাতে নিয়ে আসলো। তো এই দোকানটাতে নিয়ে আসার কারণ আমরা যদি এখান থেকে কিছু কেনাকাটা করি, আর ট্যুরিস্টরা আসলে তো দেখা যায় যে তারা সবসময় শপিং টপিং করে, তো আমরা যদি এখান থেকে কেনাকাটা করি তাহলে ড্রাইভার কমিশন পাবে, তো যার জন্য সে আমাদেরকে এখানে নিয়ে আসলো। তো আমরা কয়েকদিন থেকে কাশ্মীরে ঘুরে এই ব্যাপারগুলো আসলে জেনে গিয়েছি, যার কারণে আমরা এখান থেকে কোনো শপিং করলাম না। আমি ড্রাইভারকে বললাম যে এখন দেরি হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি আগে গুলমার্গে যাই, পরে আসার সময় আমরা শপিং করব। এই কথা বলে আমরা সেখান থেকে চলে যাই। আমরা প্রায় গুলমার্গের কাছাকাছি চলে এসেছি, তবে গুলমার্গ কিন্তু এখানে নয়, এখান থেকেও আরও 8825 ফিট উপরে হিল স্টেশনই হচ্ছে গুলমার্গ। তো এখান থেকে কিন্তু আমাদের যে ছোট গাড়ি রয়েছে এটা উপরের দিকে যেতে পারবে না, সেজন্য বড় গাড়ি নিতে হবে, যে গাড়িগুলোতে চাকায় চেন রয়েছে, শুধুমাত্র সেই গাড়িগুলো পাহাড়ের উপরে যেতে পারে। তো ওই গাড়িগুলোর রেন্ট পড়বে 2000 রুপি করে, এটা সরকার থেকে ফিক্সড করে দেয়া আছে। তো যার কারণে তারা আর বেশি নিতে পারে না। তবে যে তারা বেশি চায় না এটা নয়, তারা কিন্তু অনেক বেশি চাবে, দেখা যাবে 2000 এটা 5000 চাবে, তো আপনাদেরকে বার্গেন করে 2000-এ নিতে হবে। গুলমার্গ যেহেতু পাহাড়ের উপরে, তাই এখানে কিন্তু সবসময় মাইনাস টেম্পারেচার চলে, তার কারণে চেষ্টা করবেন ভারী শীতের কাপড় পরে আসা, যাতে করে শীত না লাগে। আর যদি কারো সাথে না থাকে তাহলে এখান থেকে রেন্টেও নিতে পারবেন। তো আমাদের সাথে যদিও ছিল, তো আমরা আরেকটু ভারী কিছু নিলাম। তো আমরা একটা জ্যাকেট আর গামবুট নিলাম, যেটা আমাদের দুজনের পড়লো 500 রুপি খরচ। একটা আমরা গাড়ি রিজার্ভ করে এখন গুলমার্গের উপরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. এখন যেতে যেতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে আমরা যে গাড়িটা নিয়েছি এই গাড়িতে কিন্তু 8 থেকে 9 জন বসা যাবে। তো আমরা মাত্র 2 জন ছিলাম, আমরা 2 জনে গিয়েছি। চাইলে কিন্তু শেয়ারও নেওয়া যায়। যদি শেয়ার পেয়ে যান তাহলে সবাই মিলে গেলে হচ্ছে খরচটা একটু কম হয়। আর এখানে যখন আপনারা গাড়ি নেবেন তখন কিন্তু এনারা খুবই আপনাদেরকে ইনসিস্ট করবে গাইড নেওয়ার জন্য। বাট এখানে গাইডের কোনো প্রয়োজনীয়তা নেই। উপরে গিয়ে আপনারা নিজে নিজে একাই ঘুরতে পারবেন। গাইড কোনো কাজেরই না। গাইড নেওয়া মানে শুধু শুধু টাকা নষ্ট করা, আর গাইড হচ্ছে আপনাকে আরও বেশি ইরিটেট করবে। তখন আপনাদের ঘুরে বেড়াটাও কিন্তু আরও কষ্ট হয়ে যাবে। তো আমরাও গাইড নিতে চাচ্ছিলাম না, কিন্তু এখানে সিচুয়েশনটা এমন ছিল যে তারা আমাদেরকে বাধ্য করেছে গাইড নেওয়ার জন্য। তো যার কারণে আমরাও বাধ্য হয়ে আসলে নিতে হয়েছে, নাহলে ওরা এত পরিমাণ ইরিটেট করছিল। আর এখানে আসলে সবাই হয় কি যারা সংঘবদ্ধ হয়ে কাজ করে, তো এখানে আসলে মানে এদের সাথে পেরে ওঠাটা খুবই মুশকিল হয়ে যায়। কারণ এরা এমনভাবে এখানে ফাঁদ পেতে রেখেছে ট্যুরিস্টদের জন্য যে এখানে আসলে আপনারা এদের ফাঁদে পড়তে বাধ্য। তো আমরাও নিরুপায় হয়ে আমাদেরকে বলা চলে জোর করে গাইড দিয়ে দিয়েছে। তো গাইডের জন্য চাচ্ছিল 1000 রুপি, পরে অনেক রাগারাগির পরে তারা হচ্ছে 500 রুপিতে রাজি হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও তারা গাইডকে পাঠাবেই আমাদের সাথে। আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন গাইড না নেয়ার, আর যদি 2-3 জন মানুষ হন চেষ্টা করবেন একটু শেয়ার নেয়ার। আমরাও চাচ্ছিলাম শেয়ার নেওয়ার, কিন্তু আমাদেরকে ওই সুযোগটাই দেওয়া হচ্ছিল না। তারা এত পরিমাণ তাড়াহুড়া করছিল যে কি বলবো, যে তারা যে আমাদেরকে একটু টাইম দিবে, যে আমরা একটু বুঝে শুনে একটু শেয়ার নেব। আর যেহেতু আমাদের ড্রাইভার আমাদেরকে দেরি করে নিয়ে এসেছে, যার কারণে আমাদের হাতে টাইমও কম ছিল। তো আমাদেরকে আবার তাড়াতাড়ি উপরে গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ পাহাড়ে তো আবার তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো যার কারণে আমাদের হাতে সময়ও কম ছিল। তো আমাদেরকে আসলে ওদের মানে ধোকায় বাধ্য হয়ে পড়ে তাড়াতাড়ি যেতে হয়। আমরা যখন সোনমার্গে গিয়েছিলাম তখন কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখেছি। বাট এখন যখন গুলমার্গে যাচ্ছি, উপর আস্তে আস্তে যখন আমরা পাহাড়ের উপরে উঠছি, তখন দেখতে যে কী পরিমাণ সুন্দর লাগছে। যে জায়গাগুলো একটু আগে আমরা নিচে রাস্তা থেকে দেখছিলাম যে পাহাড়টা, সেই পাহাড়ের উপরেই এখন আমরা উঠছি, আর সেই পাহাড় থেকেই এখন নিচে দেখতে পাচ্ছি। এটার যে কি একটা অন্যরকম অনুভূতি, তা আপনারা এই সব জায়গাগুলো না আসলে কখনোই বুঝতে পারবেন না। এরপর আমরা একদম গুলমার্গে চলে আসলাম। এই হচ্ছে এখান থেকে গুলমার্গ শুরু। তো গুলমার্গে কিন্তু বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। কন্টোলা রাইড, আফারওয়াত পিক, খিলানমার্গ, বাবা ঋষির মাজার, গল্ফ কোর্স, সেন্ট মেরি চার্চ, এলোপাথর লেক, বাইপফিয়ার রিজার্ভ। তো এগুলো হচ্ছে গুলমার্গের কিছু দর্শনীয় স্থান। তো গুলমার্গে আসলে এই সব জায়গা ভিজিট করতে ভুলবেন না। একটু তাড়াতাড়ি আসলে মানে আশেপাশে যে কয়েকটি প্লেস আছে সেগুলো কিন্তু দেখা যায়।
গুলমার্গে থাকার জন্য কিন্তু এখানে বিভিন্ন রিসোর্ট রয়েছে, হোটেল রয়েছে, চাইলে এখানে থাকা যাবে। তবে রেন্টটা একটু বেশি পড়বে, যেহেতু এটা একদম পাহাড়ের উপরে আর খুব কম সংখ্যক রিসোর্ট এবং হোটেল থাকার কারণে এখানে রেন্টটা একটু বেশি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, একদম সবসময় মাইনাস চলে। তো এখানে আসলে কিন্তু শীতটাও একটু বেশি লাগবে, তাই যারা এখানে থাকার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন শীতের কাপড় একদম বেশি বেশি করে নিয়ে আসার, যাতে করে আপনাদের শীতটা কম লাগে। আমরা এখন চলে আসছি গুলমার্গে। এখন হচ্ছে গন্ডোলা রাইডিং এর জন্য যাব। তো এখানে হচ্ছে যে স্লাইডিং গাড়ি, ওটাতে করেও যাওয়া যায়, ঘোড়াতেও যাওয়া যায়। ঘোড়া এখন নাই, তো আসলে কিছুই দরকার হয় না, হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই যে ওই মাথায়, ওই যে এখানে আসলে মনে হবে এটা সুইজারল্যান্ড, পুরা বরফ হয়েছে। আর এটা হচ্ছে আমাদের গাইড। এখানে আসলে মানুষ মানে আমাদের টুরিস্টদের মনে করে মুরগি, ঠিক আছে? এনাদের কথা মতো চললে শুধু নিজেদের টাকাই খরচ হবে। এই যে আমরা হচ্ছে সোয়েটার, আবার এগুলো রেন্টে নিয়েছি এবং হচ্ছে গামবুট, কারণ এখানে প্রচুর ঠান্ডা। এখানে আমরা যেগুলো পরে আসি এগুলোতে হবে না। কারো যদি এখন মোটু মোটু সোয়েটার থাকে তাহলে তাকে নিতে হবে না। আমাদের যেগুলো আছে ওগুলো দিয়ে আসলে শ্রীনগর, সোনমার্গ এগুলো চলছে। এইখানে প্রচুর ঠান্ডা, পাহাড়ের উপরে তো অনেক ঠান্ডা। গুলমার্গে গন্ডোলা রাইডের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগে আপনাদেরকে নামিয়ে দিয়ে বলবে যে গাড়ি আর সামনের দিকে যাবে না, এখান থেকে আরেকটা গাড়ি রিজার্ভ করে যেতে হবে, নাহলে ঘোড়া নিতে হবে, নাহলে হচ্ছে স্লাইডিং গাড়ি অথবা বাইক যেগুলো আছে সেগুলো নিতে হবে। তো এগুলো নেওয়ার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই, এখান থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায়। জাস্ট 20 থেকে 30 মিনিটের রাস্তা, কারণ যেহেতু বরফের রাস্তা তো একটু আস্তে আস্তে যেতে হয়, এই জন্য একটু 20-30 মিনিট সময় লাগে। বাট যদি এমনিতেই বরফ না থাকে, সবুজ থাকে, তাহলে কিন্তু 10 মিনিটেই চলে যাওয়া যায়। তো এখানে আসলে এমনভাবে বলবে যে অনেক দূরে, যে আপনাদের গাড়ি ছাড়া যাওয়াই যাবে না, আবার গাড়ির রেন্ট নেবে 2 থেকে 3 হাজার রুপি। তাহলে চিন্তা করেন এখানে কি পরিমাণ সিন্ডিকেট চলে। আমরা যে গাড়িতে করে এসেছি এই গাড়িটাই কিন্তু একদম গন্ডোলা রাইডের গেট পর্যন্তই যেতে পারে, কিন্তু তারা গেট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে না। তারা এই জন্য নিয়ে যাবে না যে যাওয়ার সময় এই যে অন্য গাড়ি আছে, তারপরে বাইক আছে, স্লাইডিং গাড়ি রয়েছে, তো এগুলোতে করে যদি যান তাহলে তারা কমিশন পাবে, তাদের আরেকটা লাভ হবে। তো এই জন্য কিন্তু ট্যুরিস্টদেরকে হচ্ছে ওই মোড়ের মধ্যে নামায় দেয়, যাতে করে তারা এইগুলো সাজেছে। অনেকে হচ্ছে হাঁটতে অসুবিধা হয়, তখন তারা অন্য অন্য কিছু নিয়ে হচ্ছে হেঁটে আসবে। তো এই জন্যই তারা এমন করে। তো এখানে এত পরিমাণ স্ক্যাম এবং সিন্ডিকেট চলে যে আপনারা যদি জিনিসগুলো সম্পর্কে না জানেন তাহলে তো এদের হাতে মনে করেন পা দিয়ে ফেলবেন। তো কোনো দরকার নেই এইসব নেওয়ার, এখানে হেঁটে হেঁটেই কিন্তু একদম যাওয়া যায়। আর এখানে আশেপাশের পরিবেশ এতটা সুন্দর যে চারপাশের পরিবেশ দেখতে দেখতে কখন গন্ডোলা রাইডের দরজার সামনে পৌঁছে যাবেন আসলে তা চিন্তাও করতে পারবেন না। তো আমরা এখন গন্ডোলা রাইডিং এর কাউন্টারের সামনে চলে এসেছি। এই যে হচ্ছে কাউন্টার, তো অনেক সিরিয়াল, ভিতর দিকে যাবো। আর তার সামনেই হচ্ছে ভিউ। This time initially it was open until 11 in the first day. এখন আমরা গন্ডোলা রাইডের দিকে যাচ্ছি। তো আজকে নাকি যান্ত্রিক ত্রুটির জন্য প্রায় 3 থেকে 4 ঘন্টা গন্ডোলা রাইড অফ ছিল, এখন আবার ওপেন করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো এখানে গন্ডোলা রাইডে যেতে গেলে কিন্তু অনলাইন থেকেই টিকিট কেটে নিয়ে আসতে হয়। তো আমাদের টিকিটটা হচ্ছে আমাদের ড্রাইভার কেটে দিয়েছি। আমরা অনলাইনে বাংলাদেশ থেকে কাটতে চাচ্ছিলাম, বাট হচ্ছিল না। তো আমরা কাশ্মীরে যাওয়ার পরে আমাদের ড্রাইভার যে ছিল সে হচ্ছে আমাদেরকে টিকিটটা কেটে দেয়। তো এটার প্রাইস পড়ে 850 রুপি করে, বাট নর্মালি হচ্ছে 750 রুপি করে। সে 100 রুপি আমাদের কাছে বেশি নিয়েছে। তো দেরিতে আসার কারণে এখানে অনেক বড় সিরিয়াল লেগে গিয়েছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে এখন হচ্ছে আমরা গন্ডোলা রাইডের কাছে চলে এসেছি। এখানে 2টা ফেজ রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ। তো ফার্স্ট ফেজে যাওয়ার জন্য কিন্তু টিকিট হচ্ছে 750 রুপি, বাট আমাদের কাছে 850 রুপি নিয়েছে। আর আবার সেকেন্ড ফেজে যাওয়ার জন্য কিন্তু প্রাইস পড়বে আবার 950 রুপি করে। ফাইনালি আমরা এখন আসতে পেরেছি গন্ডোলার কাছে, মানে ক্যাবল কারের কাছে, এত সিরিয়ালের পর। তো এই হচ্ছে ক্যাবল কার। এখন হচ্ছে আমরা সবাই সিরিয়াল ধরে এখানে উঠবো।
আর এখন যেহেতু আমরা যে সময়টাতে এসেছি একদম সব দিকেই শুধু বরফ আর বরফ, তাই আমরা সেকেন্ড ফেজে যাব না। যখন ওই যে বরফ থাকে না তখন কিন্তু ফার্স্ট ফেজে বরফ পাওয়া যায় না, সেকেন্ড ফেজেই শুধু বরফ থাকে, সেই জন্য সবাই হচ্ছে তখন সেকেন্ড ফেজেই যায়। তো যেহেতু আমরা এসেই অনেক বরফ পেয়ে গিয়েছি তাই আমাদের সেকেন্ড ফেজে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা ফার্স্ট ফেজেই ঘুরে আসবো। এরকম অভিজ্ঞতা আমার লাইফে কখনোই হয়নি। চারদিকে শুধু বরফ আর বরফ। যারা কাশ্মীর আসবেন গন্ডোলা রাইডে অবশ্যই আসবেন, আর যদি এরকম উইন্টারে আসেন তাহলে এরকম চারদিকে শুধু সাদা আর সাদা দেখতে পারবেন, এত ভালো লাগবে। দেখেন ওই কত নিচে ছিলাম আমরা, এখন হচ্ছে একদম উপরের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে পাহাড়ের চূড়ায়। তো এটা যে আসলে কতটা ভালো লাগার একটা জিনিস, এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব না। এখন আমরা ফেজ 1-এ নামলাম। হ্যাঁ, স্নো পড়তেছে না, এগুলোই পড়ে যাচ্ছে। এইটা একদম মেঘের উপরে চলে আসছি আমরা, যাচ্ছে একদম উপরে। ওইটা দিয়ে নামি, চলো ইয়েতে ধরবে। কি অবস্থা! এই তো আমরা এখন ফেজ 1-এর নিচে নামলাম। এখানে আমরা লাইভ স্নোফল পেয়ে গেছি। এই যে স্নোফল হচ্ছে এখানে, অনেক সুন্দর জায়গাটা, একদম পাহাড়ের উপরে। এখন আমরা যে পাহাড়গুলো আমরা নিচ থেকে দেখলাম এতক্ষণ, সেই পাহাড়ের উপরে। তো এখানে অনেক বেশি ঠান্ডা, অনেক অনেক অনেক। আর ওই লাল কেবলগুলো হচ্ছে যাচ্ছে ফেজ 2-তে। আমরা ওদিকে যাবো না, এখানেই থাকবো। কি ঠান্ডা! এত সুন্দর চারপাশে শুধু সাদা আর সাদা। তো সেকেন্ড ফেজ থেকে কিন্তু পাকিস্তানের বর্ডার খুবই কাছে, পাকিস্তানের বর্ডারের দিকে। বাট আমরা তো সেকেন্ড ফেজে যাব না, এখানে ফার্স্ট ফেজেই থাকবো। এখানে চারদিকে এত সুন্দর সাদা, বরফে বরফ, একদম ফ্রেশ বরফ এগুলো সব। আর আমরা যখন উপরে উঠলাম তখন হালকা হালকা একটু তুষারপাত হচ্ছিল। আর এখানে কিন্তু অনেক শীত। আমরা যদি এই জ্যাকেটগুলো রেন্টে না নিতাম তাহলে আমাদের শীতে অবস্থা খারাপ হয়ে যেত, কারণ এখানকার শীত একদম অনেক বেশি। তো এই ফার্স্ট ফেজ থেকেই কিন্তু এই যে ক্যাবল কারগুলো দেখা যাচ্ছে, এগুলো আবার সেকেন্ড ফেজে যায়। সেকেন্ড ফেজে যাওয়াটা অনেক রিস্ক, অনেক মানে উঁচু আর কি ওই পাহাড়টা। ফেজ 2 হচ্ছে ওইখানে, ওই যে মাথায় দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওই মাথায় হচ্ছে ফেজ 2, অনেক দূরে এখান থেকে। গুলমার্গে এসে এর আশেপাশের সৌন্দর্য দেখে আপনাদের কাছে মনে হবে লিটারালি যে হয়তো আমরা পৃথিবীর স্বর্গতে চলে এসেছি, কিন্তু কিছুক্ষণ পরেই আবার এটাও মনে হবে যে স্বর্গে এসেছি নাকি নরকে। এই কথাটা কেন বললাম? তো এখানে আসলে আপনাদেরকে এরা এত পরিমাণ ইরিটেট করবে যে লিটারালি আপনাদের মনেই হবে যে আমরা নরকে চলে এসেছি হয়তো। কারণ একটু পরপরে এসে বলবে স্লাইড গাড়ি নিতে, স্কেচিং করতে, বাইক নিতে। এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তো অনেকেই হয়তো এগুলো করতে পছন্দ করে, কিন্তু এখানে এত পরিমাণ দাম চায় যে বলার বাইরে।
4 থেকে 5 গুণ বেশি দাম চাবে। তো এত দাম চাইলে তো একটা ট্যুরিস্টের পক্ষে কখনোই ওই রাইডগুলো নেওয়া পসিবল না। আর একটু পরপরই সবাই এসে বলতেই থাকবে, আপনি যতই মানা করেন না কেন আপনারা ততই এরা বারবার বলতেই থাকবে। এত পরিমাণ ইরিটেট করে। আর আমাদের সাথে যে গাইড গিয়েছিল, আমি তো আপনাদেরকে বললাম যে আপনারা ভুলেও গাইড নেবেন না। এই গাইড আমাদেরকে এত বিরক্ত করছে, মানে আমরা যে এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, আমরা এখানে গিয়ে এর কি সৌন্দর্য উপভোগ করব, কি একটু রিল্যাক্সে ঘুরবো, এই গাইডের জ্বালায় না আমরা এইসব একদমই করতে পারছিলাম না। কারণ সে আমাদেরকে প্রতিটা সেকেন্ডে বারবার বলছিল, আপনারা এত টাকা কষ্ট করে খরচ করে এসেছেন, আপনারা এই রাইড নেন, ওই রাইড নেন, সেই রাইড নেন, এগুলো বলে আমাদের মাথাটা একদম শেষ করছিল। তো আমাদের আসলে এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না, আমরা নিতেও চাচ্ছিলাম না, কিন্তু সে আমাদেরকে নিবে। সে একদম গাড়ি থেকে আমাদেরকে এত পরিমাণ বলতে বিরক্ত করছিল আমাদেরকে যে কি বলবো। একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যে না, পৃথিবীর স্বর্গে না, মনে পৃথিবীর নরকে চলে এসেছি। না হলে এরকম আসলে এখানে যারা যাবেন একমাত্র তারাই বুঝবেন যে কি পরিমাণ ইরিটেট করে। ট্যুরিস্টদেরকে এই জন্যই জোর করে, কারণ হচ্ছে এগুলোতে তারা হচ্ছে কমিশন পায়। এরা একে অন্যের সাথে সংযুক্ত, যার কারণে এরা আপনাদেরকে জোর করে করাবে এবং ডাবল দাম নিবে, এতে করে ওরা কমিশনটা পাবে। মানে আমরা যে একটু শান্তিমতো ঘুরবো, এই গাইড আমাদেরকে সেটাও করতে দিচ্ছিল না। তো আমরা যদি আগে জানতাম গাইড এমন করবে, আর ওরা আমাদেরকে এমনভাবে গাইডটা ধরাই দিয়েছে যে আমাদেরও আসলে কিছু করার ছিল না। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিও দেখে প্লিজ সাবধান হয়ে যান, মরে গেলেও গাইড নেবেন না। I told you for last time, why you every time told me for activity? I told you. Okay. Yeah. We just here for taking some picture and enjoying the moment, then back. Okay. Don't need any kind of activity. Okay. তো আমরা এখন এখানে একটা দোকানে বসলাম, ম্যাগি অর্ডার করলাম 2টা। এখানে ম্যাগির দাম একটু বেশি, এক বাটি ম্যাগি হচ্ছে 100 টাকা করে, সেটা হচ্ছে প্লেনটা। আর ভেজিটেবলটা হচ্ছে আবার 120 টাকা। আর হচ্ছে চিজ ম্যাগি আছে, সেটা আবার 150 টাকা। এখানে পাহাড়ের উপর একটু দাম বেশি নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর মোমো হচ্ছে 8 পিস 200 টাকা। 8 পিস যেখানে 80 টাকা করে, সেখানে 120 টাকা বেশি নিচ্ছে। তো ওই জন্য আমরা ম্যাগি অর্ডার করলাম। প্রচুর ঠান্ডা, এই যে এখানে তুষারপাত হচ্ছে হালকা হালকা। পাহাড়ের উপরে ছিল সবসময় তুষারপাত হতেই থাকে। এখানে দূরে শুরু দেখা যায় সাদা আর সাদা, খুবই সুন্দর। পাহাড়ের উপরে আছি না, তো এই যে আমাদের ম্যাগি চলে আসছে, খাওয়া শুরু করতেছে। কেমন? এই ম্যাগির দাম নিল 100 রুপি। এটা হচ্ছে প্লেন ম্যাগি। আর এই যে সামনে এরকম বরফ, এরকম সামনে একটা ভিউ দেখতে এখন হচ্ছে আমরা ম্যাগি খাবো। ভিউ দেখছেন সামনে কত সুন্দর, এরকম একটা ভিউয়ের সাথে খাওয়ার মজাই আলাদা। আমরা আশেপাশে একটু ঘুরছিলাম, কিন্তু কি বলবো আপনাদেরকে যে কি একটু ঘুরবো, গাইড তো আমাদেরকে একদম জ্বালিয়ে শেষ করছে। তারপর যখনই বিকেল হয়ে গিয়েছে, সে আমাদেরকে মানে 1 ঘন্টা হয়েছে তখন এসে আমাদেরকে চলেন বলে মাথা খারাপ করছিল, ভালোভাবে ছবি টবিও তুলতে দিচ্ছিল না। তবে প্রথমে গিয়ে কিছু ছবি ভিডিও এগুলো কিন্তু গাইডই করে দিয়েছে, এতটুকু হেল্প সে করেছে। বাট এতটুকু হেল্পের বিনিময়ে সে যে কি পরিমাণ ইরিটেট করছে আমাদেরকে। তারা আবার কি করে দেখেন, আমরা যখন কোনো কিছু নিতে চাই না, তারা যখন দেখলো যে না আমাদের সাথে তারা পারছেই না, আমরা তো কিছুতেই মানে এগ্রি হচ্ছি না, তখন তারা তাদের ভাষায় বলছিল যে বাংলাদেশি মানুষ কিপটা, সেই জন্য এসব করে না। তো এটা শুনে না এত খারাপ লাগলো যে আমরা যদি বাংলাদেশের মানুষ এত টাকা খরচ করে এই যে কাশ্মীরে যেতে পারি, তাহলে এগুলোর রাইড নেওয়া তো আমাদের কাছে কোনো ব্যাপার না। সবারই তো ইচ্ছা থাকে না। তো আমরা চাচ্ছিলাম যে আমরা শুধু ঘুরি বেড়াবো, একটু বরফের এখানে ছবি টবি তুলবো, এগুলো রাইডের দরকার নেই। তো আমাদের গন্ডোলা রাইড ঘোরা শেষে এখন আমরা চলে যাচ্ছি। ডিভাইসে চার্জ নাই, একটু পরে অফ হয়ে যাবে। তো একদম গাড়িতে গিয়ে তারপর হয়তো আপডেট জানাতে পারবো। সো স্লিপি, স্লিপ করে খুব, এখানে একটু সাবধানে হাঁটাচলা করতে হয় আর কি। এই দেখেন জানালা এখানে বরফ জমে আছে। অনেক সুন্দর, কিন্তু এখানে অনেক শীত, প্রচুর শীত করতেছে। এখন হাত পা লাল হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো এই জন্য আমরা এখন ব্যাক করতেছি। তো এখন আমরা সোজাই তো আবার ক্যাবল কারে করে নিচে চলে যাব, গিয়ে আমরা গাড়িতে যাব।
আর হচ্ছে আমাদের গাইড। ঠিক আছে, গাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো নিচের দিকে নামার সময় যে এত ভালো লাগছিল, অনেকেই হচ্ছে স্কেচিং করে হচ্ছে নিচের দিকে নামছিল। তো অনেকে হচ্ছে স্লাইড গাড়িতে করে গিয়েছিল, তারা আবার নামছিল। তো যারা আসবেন তারা গন্ডোলা রাইডটা নেওয়ার চেষ্টা করবেন। এটা আসলে খুবই একটা অন্যরকম অনুভূতি, যা নিজেরা না করলে আসলে বোঝা যাবে না। তো আমাদের কাছে অনেকে ভালো লেগেছে। আর যখন নিচে নামছিলাম, এই তো পাইন গাছগুলোতে বরফ পড়ে পড়েছিল, এটা দেখতে আসলে অসাধারণ লাগছিল। আর নিচে একটা গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, এটা অনেক পুরনো একটা ভিলেজ। তো এরপর হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিলাম। তো আমরা যখন যাচ্ছিলাম তখন গাড়িটা কিন্তু আমাদেরকে গন্ডোলা রাইডের সামনে থেকে এসেই নিয়ে গেল। তখন আমি গাইড যে ছিল তাকে জিজ্ঞেস করলাম যে সকালে যখন আমরা এসেছিলাম তখন আমাদেরকে কিন্তু ওই মাথায় নামিয়ে দিয়েছিল মোড়ের মধ্যে, তখন কেন গাড়ি এদিকে আসলো না? তখন উনি আমাদেরকে বললো যে না, তখন আসলে পারমিশন ছিল না, পুলিশ আসতে দিচ্ছিল না, এখন পুলিশ চলে গেছে সেই জন্য নাকি আসতে দিচ্ছে। মানে চিন্তা করেন কি ধরনের স্ক্যাম এখানে হয়। তখন আমাদেরকে সকালবেলা ওই মোড়টার মধ্যে নামিয়ে দেওয়ার কারণ ছিল যাতে করে আমরা এই 1 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে, যাতে করে হচ্ছে অন্য যে রাইডগুলো রয়েছে সেগুলো যাতে নেই আর তারা যাতে কমিশন পায়। তো যাওয়ার সময় তো আর কোনো রাইড নেই এখন, তো আর তো তাদের কষ্ট করে হাঁটারও দরকার নেই, সেই জন্য হচ্ছে তারা গাড়িকে গন্ডোলা রাইডের ওখানে ডেকে নিয়েছে। এরপর আমরা চলে আসলাম শ্রীনগর শহরে। এসে একটু মার্কেট ঘোরাফেরা করে একটা মিষ্টির দোকানে চলে আসলাম। তো কাশ্মীর আসলে চেষ্টা করবেন এখানকার বেকারি আইটেম, মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাওয়ার, কারণ এখানে পিওর ঘি দিয়ে তারপর হচ্ছে বাদাম টাদাম বেশি দিয়ে কিন্তু অনেক মজা করে এই খাবারগুলো তৈরি করা হয়, যেটা আসলে কখনোই মিস করবেন না। অবশ্যই এখানকার মিষ্টি জাতীয় খাবার, বেকারি আইটেম এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য আমরা চলে আসলাম আজকে খাওয়ার জন্য। তো এখানে অনেক ধরনের হরেক রকমের মিষ্টি ছিল, যা দেখে ইচ্ছে করছিল যে সবগুলোই খেয়ে নিই। এত আইটেম আমি আমার লাইফে মনে হয় না কখনো কোনো মিষ্টির দোকানে দেখেছি। এখানে কি ছিল না, অনেক ধরনের আইটেম ছিল যা খুবই লোভনীয়। এটা पासरात এই যে ये तो बोलो, ये कितने का है? ये 600 रुपया किलो है। 600 रुपये किलो है। एक पीस 100 স্যান্ডউইচ তো ছিল, এগুলো তো সব কেক। আমরা এখন জিলাপি খাচ্ছি। সো ক্রিস্পি এবং মিষ্টিও বেশি। আমাদের দেশের মতো না, ঘিয়ের একটা ফ্লেভার আসতেছে সুন্দর। কেমন? আমি শুনছি যে কাশ্মীরের বেকারি আইটেম অনেক মজা, কিন্তু আমরা কাশ্মীর আসার পর থেকে বেকারি আইটেম খাওয়ারই সময় পাচ্ছি না। তো ফাইনালি আজকে খাচ্ছি। তো এরপর হচ্ছে আমরা একটা পেস্ট্রি কেক নিলাম টেস্ট করার জন্য, যে এখানে কাশ্মীরের খাবার আসলে কেমন। নাও টেস্ট করো, নাও। জালটা মুখে লেগেছিল, খাও, বলো কেমন। ভালো, বাংলাদেশের মতো টেস্টের মতো। ট্রাই করতে ভুলবেন না কখনোই। কাশ্মীরের বেকারি আইটেম কিন্তু অনেক মজা, যে কেকটাও কিন্তু অনেক মজা। মানে খুব বেশি মিষ্টি না, আবার খুব বেশি মিষ্টি যে কম একেবারে তাও কিন্তু না, কিন্তু একটু মানে অন্যরকম একটা টেস্ট লাগতেছে। পরে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা দোকান খোলা পেয়ে গেলাম। তারপর এই দোকানে আসলাম, এসে একটু টুকিটাকি শপিং করলাম। শপিং করার পরে আমাদের রেগুলার রুটিন ছিল মোমো খাওয়া আমাদের হোটেলের সামনে। তো এখানে চলে আসলাম। তো এই তো ডাল লেকে প্রতিদিনই আমরা মোমো খেতে আসি। মোমো টোমো খেয়ে এখন হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাব। আর পরের দিন হচ্ছে আমরা পেহেলগামে যাব। এর পর্ব থেকে বিদায় নেওয়ার, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind.
And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really